সেদিন সকালে রেহানা সারা রাত ঘুমোননি বিধায় সকাল বেলা খাট থেকে উঠতে গিয়ে কেমন একটা চক্কর বোধ করলেন মাথায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 10টা 8 বাজে। বাসার থেকে সবাই নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে ভেবে আস্তে ধীরে খাট ছাড়েন রেহানা। মুখটা ভার করে রেখেছেন সেই গতকাল রাত থেকে। সারা রাত চিন্তায় নিমজ্জিত ছিলেন তিনি। শৈলীকে নিয়েই সব চিন্তা। গতকাল বাবুল সাহেবের বাসায় যতক্ষণ ছিলেন, রেহানা ততক্ষণ শুধু আফিয়া বেগমকে পর্যবেক্ষণ করেছেন। ওনার কঠোর শক্ত মুখখানি দেখে ভেতর থেকে শঙ্কায় নিমজ্জিত ছিলেন তিনি। আফিয়া বেগম যে শেষ মুহূর্ত পর্যন্ত মিহরান শৈলীর সম্পর্কটা মন থেকে মেনে নিতে পারেননি, সেটা বাকিরা না বুঝলেও রেহানা ঠিকই ধরতে পেরেছেন। পারবেন না কেন? তিনি নিজেও তো একজন মা। এক মা আরেক মায়ের মন বুঝবে না? সারা রাত রেহানা বসে এই ভাবনাতেই ছিলেন। তার বড় মেয়ে শৈলী, তার প্রথম সন্তান, যে তাকে একজন মেয়ে থেকে মা বানিয়েছিল। এক নতুন ভুবনে রেহানা প্রবেশ করেছিলেন শৈলীর হাত ধরে। ছোট্ট সুন্দর বাবুটা আস্তে আস্তে বড় হতে থাকে। ওর মুখ থেকে বের করা প্রথম শব্দ, প্রথম উঠে বসা, প্রথম হামাগুড়ি, আবার নিজে থেকে একদিন কিছু না ধরে হাঁটতে শিখে যাওয়া, রেহানার সব মনে আছে, সব ছবির মতন চোখের সামনে ভাসছে। সেই ছোট্ট শৈলীর সাথে আজ ঘটেছে এক অঘটন। অনাকাঙ্ক্ষিতভাবেই মেয়েটা জড়িয়ে পড়েছে বিয়ে নামক এক স্থায়ী বন্ধনে। মা হিসেবে রেহানার বুকটা ছিঁড়ে গিয়েছিল গতকাল, যখন তার কর্ণকুহরে এসব কথা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সেই সময় মলম হিসেবে তার ক্ষত সারাতে সামনে ছিল মিহরান। ছেলেটার শান্ত কিন্তু আত্মবিশ্বাসে ভরা কণ্ঠ ও চিন্তা রেহানাকে নিশ্চিন্ত করতে পেরেছিল যে আর যাই হোক, তার মেয়ে জীবনসঙ্গী ভালো পেয়েছে। কিন্তু সঙ্গী সাথে থাকলেও তার মা যদি রাজি না থাকে, তাহলে শৈলী বউ হওয়ার প্রাপ্য সম্মানটা পাবে কেমন করে? কিভাবে মানাবে ওখানে তার মেয়ে? রুম থেকে বের হয়ে নিপুণকে দেখে অবাক হন রেহানা। তুই আজ কলেজ যাসনি? না আম্মু, একটা মাত্র ক্লাস ছিল তো, তাই আর যাইনি। ও। এরপর রেহানা ভালো মতন ফ্রেশ হয়ে রান্নায় ঢোকেন। তবে আজ রান্নায় তার বিশেষ মন নেই। ঝাল, নুন কোনোটাই চেখে দেখছেন না তিনি। কিসে কি ঢালছেন তাও খেয়ালে নেই। কিছুই ভালো লাগছে না তার। বিকেল গড়ায়। রেহানা আসর নামাজ শেষ করে নিপুণের রুমে যান। দরজা দিয়েই শুনতে পান নিপুণ বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। সরি দোস্ত, আজ বের হব না। আম্মু একটু অসুস্থ বোধ করছেন, বাসায় আর কেউ নাই। তোরা যা, আমি পরে আরেকদিন জয়েন করব তোদেরকে। রেহানার মায়া হয়। আহারে, মেয়েটা তার ছোট হলেও অনেক বুঝদার। তিনি রুমে ঢুকে মেয়েকে বললেন, তোর বান্ধবীরা ডাকছে, তুই যাচ্ছিস না কেন? এমনি। রেহানা মেয়ের পাশে বসেন। আমি ঠিক আছি, তুই যা বাইরে। সারাদিন খুপরিতে কবুতরের ছানা হয়ে বসেছিলি, এখন যা। কিছুক্ষণের মধ্যে আকলিমা আসবে কাজ করতে, আমি একা থাকব না। তবুও নিপুণ যেতে চাচ্ছিল না, রেহানা জোর করেই পাঠালেন। নিপুণ বের হওয়ার 1 ঘন্টা পর বাসায় আসলো আকলিমা বুয়া। রেহানাদের বাসায় বিকেলের কাজে আসেন তিনি। রেহানা তাকে দেখে ঘড়ির দিকে তাকালেন। কি ব্যাপার আকলিমা, আজ দেরি যে? আকলিমা এসে ডাইনিং হলের ফ্লোরে ধোপ করে বসে। আর কইলেন না গো খালাম্মা, হয়রান হইয়া গেছি। কেন? এই সময় তো তোমার আর কোথাও কাজ থাকে না। আইজকা ছিল। আইজ পাশের বাড়ির খালাম্মার বাসায় বহুত মেহমান আইব নাকি রাতে? উনার বুনটুন রাতো ছইলাই আইছে। ওইখানে কাজে ডাকছি লালিয়া আফায়। তার সাহায্য লাগত। একদম শ্বাস নেয় আকলিমা। তারপর গলা খাদে নামায়। জানেন খালাম্মা, ওই বাড়ি তো মেলা গণ্ডগোল ছলতাসে। শিরাম ছিল্লাছিল্লি হইতাসে। বিশেষ কইরা 3 তলার খালাম্মা, মানে সারের বুন আর এই খালাম্মার ছুটবুন বেশি ছিল্লাইতাসে।
কোনো ভাড়াটিয়ার মাইয়ারে লইয়া ক্যাসাল বাঁধ সে জানি। বিয়া শাদির মামলা বুঝছেন। এক খালাম্মা ছিল্লাইতাছিল যে এই বাড়ির ছেলেরে নাকি ওই ভাড়াটিয়ার মাইয়া ফুসলায় ফাসলায় বিয়া করসে। আমি রান্নাঘর থেইকা এইটুকুই শুনছি। আলিয়া আপারে জিজ্ঞেস করছিলাম কি হইছে, কারে নিয়া কথা কয় এরা। কিন্তু হেও মুখে কুলু পাটছে। অনেক বছর ধইরা হেই বাসায় আসে তো এত সহজে মুখ খুলব না, বুঝছেন খালাম্মা। রেহানার এসব কথা শুনে সকালের মতো তবে তার থেকেও কয়েকগুণ বেশি জোরে মাথা ঘোরা শুরু করল। তার সারাদিনের দুশ্চিন্তাগুলো এরকম বড় আকারে বাস্তবে রূপ নিবে সেটা সে আজ করতে পারলেও শোনার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না। ডাইনিংয়ের চেয়ারে বসতে গেলে ভারসাম্য হারালেন নিজের। আকলিমা দৌড়ে এসে না ধরলে পরেই যেতেন ফ্লোরে। আরে খালাম্মা, হঠাৎ কি হইল আপনার? খারাপ লাগে নাকি? পানি খান, পানি খান। কোনোমতে একটু পানি মুখে দিলেন রেহানা। তারপর আকলিমা ওনাকে রুমে নিয়ে শুইয়ে দিলেন। একটু নিজেকে সামলেই মোবাইলটা হাতে নিলেন রেহানা। ঝটপট ফোন দিলেন তার স্বামীকে। শৈলীর আব্বু, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় আসো, খুব জরুরি কথা আছে তোমার সাথে, তাড়াতাড়ি আসো। শৈলীর আব্বু, আমি মিহরান আর শৈলীর বিয়ে মানি না, এই বিয়ে ভেঙে দাও। শৈলী নিজের দরজার সামনেই থমকে দাঁড়ায়। পাথরে রূপ ধারণ করে তক্ষণি। নিজেও বুঝে না চোখের মাঝ দিয়ে বেয়ে যাওয়া চিকন বাড়িধারা আগমন। নিপুণ মাত্র বাসায় ঢুকেছে। মায়ের কথাটা কানে পৌঁছাতেই ও নিজেই আটকে গেল সদর দরজার কাছে। একবার মা বাবা এবং তার পেছনে বোনকে দেখে আটকে ওঠেও। কিছুক্ষণ আগেই না সব ভালো দেখে গেল। এই 1-1.5 ঘন্টার মাঝে কি থেকে কি হলো কিছুই তো বোঝা যাচ্ছে না। আজাদ সাহেব বাসায় এসে স্ত্রীকে অস্থির দেখছিলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করায় ঠিকঠাক ভাবে উত্তর পাচ্ছিলেন না। বারবার রেহানা বলছিলেন আগে শৈলীর সাথে কিছু কথা আছে, সেটা হয়ে যাওয়ার পর তিনি আজাদের সাথে কথা বলবেন। এখন যখন স্ত্রীর মুখে এত বড় এবং অনাকাঙ্ক্ষিত একটা সিদ্ধান্ত শুনলেন, আজাদ থম মেরে দাঁড়িয়ে পড়লেন কতক্ষণ। মোটামুটি বাসার সবাই তখন স্তব্ধ। কিন্তু আজাদ সাহেবই আবার প্রথম ব্যক্তি যিনি বিষয়টা সবচাইতে প্রথমে সামলে নিলেন। নিপুণ আম্মু, তোমার আপিকে নিয়ে ভেতরে যাও তো, আমি তোমার আম্মুর সাথে কথা বলে আসছি। নিপুণ বাবার ইশারা সাথে সাথে বুঝেই শৈলীর কাছে দৌড় লাগালো। ওর কাঁধে হাত দিয়ে ঘরে থাকা শৈলীকে ঘুরিয়ে রুমে নিয়ে গেল। এদিকে আজাদ সাহেব রেহানাকেও ঠিক একই নিজের কাছে টেনে আনলেন। রেহানা, রুমে চলো, ঠান্ডা মাথায় কথা বলি, চলো। রেহানা তখন অঝরে কাঁদছেন, কিন্তু স্বামীর কথা অমান্য করলেন না। রুমে এনে আজাদ সাহেব প্রথমে রেহানাকে খাটে বসালেন। বেড সাইড টেবিল থেকে গ্লাসের ঢাকনা সরিয়ে পানি আগিয়ে দিলেন। রেহানা পানিটা খেতে খেতেই আজাদ যে দরজাটা লাগিয়ে আসলেন। তারপর আস্তে ধীরে বসলেন নিজের স্ত্রীর পাশে। তুমি ঠিক আছো? ফোফাতে ফোফাতে রেহানা হালকা মাথা ঝাঁকালেন। আজাদ সাহেব বললেন, এবার বলো কি হয়েছে? কি এমন হলো যে তুমি এরকম একটি সিদ্ধান্তে পৌঁছালে? রেহানা একটা দীর্ঘ দম নেন। তারপর সবকিছু খুলে বলেন। গতকাল আফিয়ার অভিব্যক্তি, সেটা দেখে সারা রাত ওনার নিজের চিন্তা এবং সবশেষে আকলিমার থেকে শোনা সব ঘটনা, সব কিছুই বিস্তারিত জানালেন স্বামীকে। সব শুনে আজাদ সাহেবের ভ্রুজোড়া কুঁচকে গেল। আফিয়া ভাবির চেহারা আমিও গতকাল খেয়াল করেছিলাম। বিষয়টা আমাকেও খটকা দিয়েছিল। কিন্তু আকলিমার কথা নিয়ে তোমার এতটা রিঅ্যাক্ট করা, আমরা তো জানিও না আসলে কি হয়েছে ওখানে। বুয়ারা তো এমনিতেই কথা ছড়াতে ওস্তাদ, ওদের কথা আমলে আনাটা আমার মনে হয় ঠিক না। রেহানা রেহানা স্বামীর হাত ধরে তার দিকে ফিরে তাকালেন। আমি আকলিমার কথায় এই সিদ্ধান্ত নেইনি শৈলীর আব্বু। আমি অনেক কিছু ভেবে এই কথা মুখ থেকে উচ্চারণ করেছি। নয়তো তোমার কি মনে হয়
আমার এত স্বচ্ছ একটা মেয়ের গায়ে আমি এমনি এমনি ডিভোর্সের তকমা লাগিয়ে দিতে উদ্যত হব? আমাকে কি এতটাই নির্দয়ী মনে হয় তোমার? আজাদ তখন স্ত্রীর দিকে স্থির চোখে তাকান। একটু সময় নিয়ে রেহানা আবার শুরু করেন। একজন স্ত্রী বা একজন মা হওয়ার আগে আমি একজন নারী শৈলী রাখব। সেটা আমার প্রথম সত্তা। তাই একজন নারীর সম্মানকে আমি অনেক বেশি প্রাধান্য দেই। রূপকথার গল্পে হ্যাপিলি এভার আফটার শব্দটা থাকলেও বাস্তব এতটা সহজ না, বিশেষ করে নারীদের জন্য তো আরও না। যেখানে মেয়েরা সমাজের সব নিয়ম মেনেও কারো ঘরের বউ হয়ে নিজেদের প্রাপ্য সম্মান পায় না, কারণে অকারণে নির্যাতিত হয়, সেখানে আমাদের শৈলীর সম্পর্কটা তো সামাজিকভাবে বাঁধেইনি। ওর সম্মানের কি হবে একবার ভেবে দেখেছ তুমি? রেহানা থামলেন, এক দম নিয়ে আবার বললেন, আমি মা, সেটা মেয়ের হই বা ছেলের। যে কোনো মায়ের মন বোঝা আমার জন্য কঠিন কিছু না। ছেলেমেয়েরা আজকাল নিজে থেকে পছন্দ করে বিয়ে করে, এই বিষয়টাই যেখানে বুকে পাথর বেঁধে আমাদের কখনো কখনো মানতে হয়, সেখানে একটা পরিস্থিতির চাপের বিয়েটাকে মানা কি এতই সহজ? হ্যাঁ, আমি মেনেছিলাম, কারণ আমার মিহরানকে ভালো লেগেছে। ওর শৈলীর প্রতি দায়িত্ববোধ আমাকে আকৃষ্ট করেছে। কিন্তু আফিয়া ভাবি কতটুকু মানতে পারবেন বিষয়টা, এটা কি ভেবে দেখেছ? উনি তো হয়তো এটাই মনে করছেন যে তার ছেলে দায়িত্ববোধের বেড়াজালে বেঁধে গিয়ে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। উনি এটা ভাবলে অবাক হওয়ার কিছু নেইও, কিন্তু দেখ, কারণ শৈলী আর মিহরান তো একে অপরকে পছন্দ করে না। ওদের মাঝে তো ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে সেই টানে তারা বিয়ে করেছে। ওদের মাঝে যা এখন আছে তা শুধুই সামাজিক একটা শিকল, আর কিছুই না। আজাদ সাহেব স্ত্রীর প্রতিটা শব্দ মন দিয়ে শুনেন। রেহানা তখনও কথা বলছেন। আর সবচাইতে বড় বিষয়, মিহরান ও শৈলী দুজনই যুবক যুবতী, জীবনের হালখাতা খুলবে বলে। এই সময়টায় সবকিছুই অনেক সুন্দর থাকে, রঙিন লাগে। মিহরান আজ একজন ভালো মানুষের পরিচয় দিয়ে শৈলীর দায়িত্ব নিচ্ছে। শৈলীও হয়তো এই আবেগে ভেসে মিহরানের হাত ধরবে। কিন্তু একবার যখন আসল সংসার শুরু হবে, প্রতিনিয়ত একে অপরের সাথে থাকা লাগবে, সঙ্গ দেওয়া লাগবে, তখন যদি একে অপরের কাছে ওরা পছন্দের মানুষ না হয়ে উঠতে পারে, তখন একে অপরকে সঠিকভাবে মূল্যায়ন যদি না করতে পারে, তার সাথে পরিবারের বিষয়টা তো আছেই। মা যেখানে রাজি না, খুশি না এই সম্পর্কে, সেখানে মিহরান ছেলে হিসেবে কতদূর অবাধ্য হবে? সমাজের চাপ তো আলাদা আছেই। এত প্রসার না নিতে পেরে এক সময় মিহরান যদি আমার মেয়ের হাত ছেড়ে দেয়, বলে দেয় এই চাপের বিয়েও মানে না, তখন আমার মেয়ের সম্মানটা কই যে ঠেকবে শৈলী রাখব? বলো না। আজাদ সাহেব স্ত্রীর প্রশ্নে থমকে যান। কি উত্তর দিবেন বুঝতে পারেন না। সত্যি এইভাবে চিন্তাগুলো তার মাথায় আসেনি। বাবাদের বোধহয় এভাবে চিন্তা করার ক্ষমতা বিধাতাই দিয়ে পাঠাননি। এসব ভাবনা শুধু মা জাতিই করতে পারে। আর তাই তো মায়েদের মর্যাদা অনেক ওপরে। রেহানা কঠোর কণ্ঠে নিজের রীতি কথা টানলেন। আমি জীবিত থাকতে আমার মেয়ের কোনো প্রকার সম্মানহানি হোক তা চাই না শৈলী রাখব। লোকে এসে বলবে আমার মেয়ে ফুসলিয়ে ফাসলিয়ে মিহরানকে বিয়ে করেছে, আর আমি তা শুনব, সেটা কখনোই সম্ভব না। তাই প্রথম পদক্ষেপটা আমাদেরই নেওয়া উচিত বলে আমি মনে করি। আর এমনিতেও আকলিমার মুখে যা শুনলাম তা যদি সত্যি হয়, তাহলে তারাই হয়তো এই সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে। তারা মুখ খোলার আগে তুমি ওনাদের মানা করে দাও শৈলী রাখব, প্লিজ। এরপর রেহানা একদম চুপ হয়ে যান। তার সাথে সাথে পুরো রুমটাও ডুবে যায় নিস্তব্ধতায়। এতটাই চুপচাপ পরিবেশ যে ঘড়িতে সেকেন্ডের কাঁটাটাও বাজার শব্দ স্পষ্ট পাওয়া যায়। এভাবে চলে হয়তো পুরো 10 মিনিট। এরপর আজাদ সাহেব মুখ খোলেন। শান্ত কোমল কণ্ঠে আওয়াজ তোলেন, আমি দেখি বিষয়টা নিয়ে কি করা যায়।
বাবুল ভাইয়ের সাথে বৈঠকে বসা জরুরি। তবে আজ মনে হয় ওনাদের বাসায় গেস্ট আছে, আজ কথা বলা যাবে না। রেহানা আবার বিচলিত হন। কিন্তু ওনারা যদি আগে কোনো ডিসিস। রেহানা, আমি তোমার ভয়টা বুঝতে পারছি, কিন্তু সবকিছু সবসময় আমাদের হাতে থাকে না, চাইলেই করা যায় না। আল্লাহের ওপর ছেড়ে দাও, দেখো উনি কি করেন। আর আমি তো কথা বলবই। রেহানা একটু স্বস্তি বোধ করেন এই মুহূর্তে। সারাদিনের এত স্ট্রেস তাকে ভীষণভাবে ক্লান্ত করে তোলে। আজাদ স্ত্রীকে শুইয়ে দেন খাটে। তারপর রুমের আলো নিভিয়ে বের হয়ে যান। মিহরান গাড়ি পার্ক করতে গিয়েই ছোট খালাদের গাড়ি দেখতে পেল। বড় ফুফু এসেছেন, ওনার গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। ও জানতো আজ সবাই আসবে দেখে দ্রুত নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামল বাবার বাসায়। দরজা দিয়ে ঢুকতে গিয়েই বেশ আওয়াজ শুনতে পেল মিহরান। ড্রয়িং রুম থেকে বেশ উত্তপ্ত শব্দের আদান প্রদান শুনে কপাল কুঁচকে গেল ওর। একটু সামনে এগোতেই দেখে মালিহা, মাহিরা আর মেহরাব সিঁড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে ভেতরের সব কথা কান পেতে শুনছে। মিহরানকে দেখে ওরা তিনজনই একটু অপ্রস্তুত হয়ে গেল। একজনের মলিন মুখটা দেখে মিহরান আরও অবাক হয়। তবে ওদের সাথে কোনো কথায় যায় না। নিঃশব্দে ড্রয়িং রুমের দিকে আগাতে আগাতেই কিছু কথা ওর কানে বাঁধে। তারপরেও ভাইজান, আমি মানতে পারছি না আপনার কথা। কি এমন হয়ে গেল যে এই বিয়ে একদম মানতেই হবে? না কোনো বড়দের মতামত, না কোনো আচার আচারিতা, একটা কাবিননামা দেখালো আর হয়ে গেল। ওই সময়টায় আসলে কি হয়েছিল আমরা কেউ দেখিনি। কি গ্যারান্টি আছে যে মেয়েটা অভিনয় করে আমাদের মিহরানকে ফাঁসায়নি? এরকম বড়লোক ঘরের ছেলেদেরকে টোপে ফেলতে ওস্তাদ আছে অনেক মেয়ে। এতগুলো ফ্ল্যাটের মালিক তার সাথে। নিশাত কথা শেষ করতে পারেন না। বাবুল সাহেবের চোখ অনুসরণ করে পেছনে তাকান। মিহরানকে পর্দার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে উঠেন তিনি। আরও বেশি মিলিয়ে যান ওর শক্ত চোয়ালে বসানো কঠোর মুখটা দেখে। চোখের শীতল দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে ওর ক্ষোভের পারা কোথায় ওঠানো। নিশাত তাড়াতাড়ি চোখ সরান। তার এই ভাতিজাটা অন্য সবার থেকে আলাদা। অতিরিক্ত রাগী আর একরোখা স্বভাবের। ওর সামনে কোনো কথা বলাই দেয়। মিহরান কোনো কথা না বলে নিঃশব্দে রুমে পা রাখল। উত্তেজিত মাহিবের পাশে যেয়ে চুপচাপ বসল। সবাই ওর দিকেই তাকানো। একবার সবার দিকে চেয়ে শুধু একটা বাক্য উচ্চারণ করল। এত হইচই কিসের? কোনো সমস্যা? ব্যাস। সাথে সাথে সবার মুখে কুলু পেটে গেল। এতক্ষণের হইচই যেন তল্পিতল্পা গুটিয়ে পালাল। মিহরান বড় ভাইয়ের দিকে শান্ত চোখে দেখল একবার। বোঝাই যাচ্ছে মাহিব এতক্ষণ বেশ উত্তেজিত ছিল। রাগে মুখ কালো হয়ে গিয়েছে ওর। মিহরান কিছু বলল না, সরাসরি তাকালো নিশাতের দিকে। ফুফু, তুমি মনে হয় কিছু বলছিলা। আমি আশাতে থেমে গেলা কেন? বলো না। নিশাতের ভেতর ভেতর ঘাম ছোটে। সারসে পুরা। এই ছেলে ওনাকে কেচকে ধরেছে। নিশাত তাও বুকে সাহস নিয়ে কথা জোগায়। ওই আব্বু, বলছিলাম কি, তোরার ওই মেয়েটার বিয়ে। ওই মেয়েটার নাম শৈলী ফুফু। মিহরানের কাচের মতন কণ্ঠে নিশাত ঢোক গেলে। মিহরান প্রশ্ন আবার করে। হ্যাঁ, আমার আর শৈলীর বিয়ে নিয়ে কি বলছিলা? নিশাত দীর্ঘশ্বাস ছাড়ে। বেশ বিরক্ত হয়। এই 2 দিন আগে জন্ম নেওয়া ছোকরাকে এত ভয় পাওয়ার কি আছে? নিশাত এবার সরাসরি তাকান। দেখ মিহরান, তোর আর ওই শৈলীর বিয়ে আমরা মানতে পারছি না। এই বিয়ে তোর ভেঙে দেওয়া উচিত। রুমে বসা বাকি বড়রা একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। এমনকি মাহিবের চোখেও কিছুটা ভয় দেখা দিল। ও মিহরানের দিকে তাকায়, ভাবলেশহীন চেহারা দেখে নিজের অনুজের। মিহরান একটুও থমকায় না। কেন ভাঙতে হবে? এখানে বিয়ে না মানার কি আছে? নিশাত তখন পুরোই উত্তেজিত মেজাজে। না মানার কি আছে মানে? এটা কোনো বিয়ে হলো নাকি?
এরকম ফিল্মি বিয়ে আমাদের পরিবারে আগে হয়নি। সমাজ বলে একটা কথা আছে মিহরান। আমাদের পরিবারের একটা নাম আছে। সেই পরিবারে এই কাণ্ড শুনলে মানুষ কি বলবে? সবাই ছি ছি করবে। আমরা মুখ দেখানোর জায়গা পাবো না আব্বা। মিহরান এবার একটু নড়চড়ে বসে। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না ফুফু। যা বলার সরাসরি বলো। নিশাতের রাগে পাড়া বাড়তে থাকে। ওর পাশে বসা আফিয়ার ছোট বোন তখন মুখ খোলে। মিহরান, তোর ফুফু যা বলেছে একদম ঠিক বলেছে। আমিও ওর সাথে একমত। সমাজ এই ধরনের বিয়েকে কখনো মেনে নেয় না বাবা। মেয়েটা নাকি কোথায় বন্দি ছিল, সেখান থেকে তুই উদ্ধার করেছিস শুনলাম। না জানি মেয়েটার সাথে আগে কি হয়েছিল। কি হয়েছিল মানে খালা? কি বলতে চাও তুমি? মিহরানের উদ্যত আওয়াজে একটু চমকে ওঠেন ঐশ্বর্যের মা। নোনা মানে বলতে চাচ্ছি এভাবে কোনো মেয়ে তো কোথাও আটকে যায় না, তাই না? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল আগে। কারো সাথে কোনো কিছু থাকতেও তো পারে ওর। এসব উল্টোপাল্টা মেয়েদেরকে নিজেদের পরিবারের বউ বানানো কতটা যুক্তিসঙ্গত বল? মিহরানের হাত ততক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ নিজেকে কোনোমতে সামলাতে পারলেও এখন ওর চেহারায় স্পষ্ট ফুটে উঠছে রাগের রেখা। কপালের রোগগুলো দপ দপ করে জ্বলছে। উচিত একটা উত্তর বের করতে যাবে তার আগেই পাশ থেকে শুনতে পেল মাহিবের কঠিন কণ্ঠস্বর। খালামণি, একটু বুঝে শুনে কথা বইল। মেয়ে কিন্তু তোমার ঘরেও আছে। আজ না জেনে না বুঝে শৈলীকে যেখানে দাঁড় করাচ্ছ, কাল তোমার মেয়ে ওখানে দাঁড়াতে পারে। তখন কি বলবা? হ্যাঁ। আসিয়ার চোখ বের হয়ে আসার জোগাড়। ঐশ্বর্যর চেহারা ততক্ষণাৎ মনে পড়তেই রীতিমতো কাঁপুনি ওঠে তার পুরো বদনে। নিমিষেই চুপটি মেরে যান তিনি। এদিকে বাবুল সাহেব আর আফিয়া সব দেখছেন, সব শুনছেন কিন্তু কিছুই বলছেন না। বাবুল সাহেব বলার সুযোগ পাচ্ছেন না। এতক্ষণ অনেক কিছু বোন আর শালিকাকে বুঝিয়েছেন কিন্তু লাভের খাতায় পড়েছে বড় একটা শূন্য। ওনার বড় বোন যদিও চুপ করে আছেন, তবে বোঝা যাচ্ছে না উনি রাজি কিনা। আর আফিয়া এতক্ষণ চুপ ছিলেন ইচ্ছা করেই। গতকাল রাতে স্বামীর কথায় নিজ থেকে পুরোপুরি শৈলীকে মেনে নিলেও দুপুরের পর আসা ছোট বোন আর ননদ তার কিছুটা হলেও ব্রেইন ওয়াশ করতে সক্ষম হয়েছেন। প্রথম দিকে আফিয়া ওদেরকে বুঝানোর চেষ্টা করেছিলেন নিজের মতন করে, কিন্তু একটা জায়গায় যে তিনি আটকে যান, যখন তার ছোট বোন তার সামনে কয়েকটি প্রশ্ন রাখেন। দেখো আপা, তোমার সব কথা মানলাম। মেয়ে ভালো, পরিবার ভালো, মিহরান নিজেই দায়িত্ব নিয়েছে সব কিছুর। সব ঠিক আছে। কিন্তু এগুলা সব বর্তমান আপা। ভবিষ্যৎ না। মনে রাখো এই মেয়েকে মিহরান পছন্দ করে বিয়ে করেনি। চাপে বিয়ে করো সে। কাল যদি এই মেয়ের থেকে ও মুখ ফিরায় নেয় তখন কি করবা তুমি? তোমার মেজো ছেলেকে তুমি চেনো না। যেই একরোখা স্বভাবেরও, পারবা এই সম্পর্কে ওকে ফিরায় নিয়ে আসতে? তাই তখন যেই ডাভোর্সটা হবে সেটা এখন হয়ে যাওয়া ভালো না। এখন তো লোকজন জানেও না বিষয়টা, চুপি চুপি সব সেরে ফেলা যাবে। নয়তো পরে সমাজেও আসা যাওয়া করা যাবে না আপা। এই কথাগুলো আফিয়াকে ভীষণ ভাবনায় ফেলেছে। আগেও চিন্তা করেছিলেন এটা নিয়ে, তবে স্বামীর কথা তখন যুক্তিসঙ্গত লেগেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি মিহরান যদি শেষ পর্যন্ত মেনে না নেয় এই বিয়ে, ছেলেটার জীবনটাও যাবে সাথে, মেয়েটার গায়েও দাগ লাগবে। সবকিছু চিন্তা করে পুরো আউলিয়ে গিয়েছেন আফিয়া। ঠিকঠাক কিছুই সিদ্ধান্ত নিতে পারছেন না। হঠাৎ মাহিবের আওয়াজে এইসব ভাবনা থেকে তিনি বের হয়ে এসেছিলেন। বড় ছেলে তার বোনের সাথে এমন ভাবে কথা বলছে দেখে রেগে ফুঁসে উঠলেন আফিয়া। মাহিব, এত বড় হয়ে গেছিস তাও বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? খালার সাথে কেউ এই টোনে কথা বলে? মা, তুমি আমার কথাটাই শুনলা? খালামনি কিভাবে শৈলীকে অপমান করছেন সেটা দেখলা না? আমাদের ঘরের বউ সেই মেয়ে।
হ্যাঁ, আজ বউ সে ঠিক আছে, তবে কালও থাকবে, তুই এই গ্যারান্টি কিভাবে দিতে পারিস? এই বলে তবদা খাওয়া মাহিবের থেকে মিহরানের নিরেট শক্ত চেহারায় চোখ রাখেন আফিয়া। তোকে আমি সরাসরি প্রশ্ন করছি মিহরান, আজ যেই মেয়েকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে গিয়ে তুই তোর খালা ফুফুদের সাথে তর্কে নেমেছিস, সেই সম্পর্ককে টিকিয়ে রাখার গ্যারান্টি আছে তোর কাছে? তোদের বিয়েটা না লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কোনো নামই নেই যেই সম্পর্কের, সেটার স্থায়িত্ব তুই কিভাবে আশা করিস? শৈলীকে তুই পছন্দ পর্যন্ত করিস না শেখা। কে বলেছে আমি শৈলীকে পছন্দ করি না আম্মু? আফিয়া নিজের কথার মাঝেই হোঁচট খান, চোখ বড় বড় করে তাকান ছেলের দিকে। মিহরান এখন তার দিকে সোজা তাকানো। তোমাকে কে বলেছে আমি শৈলীকে পছন্দ করি না? আফিয়া ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, আমরা এই পছন্দের কথা বলছি না আব্বু। বিয়ের পর প্রথম আবেগের ভোরে পছন্দ চলেই আসে। আমি শৈলীকে বিয়ের পর পছন্দ করিনি আম্মু, বিয়ের অনেক আগ থেকেই আমি শৈলীকে পছন্দ করে রেখেছিলাম। সেই রাতের ঘটনা না ঘটলেও আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাদের কাছে শৈলীর ব্যাপারে আমি কথা বলবো। বিয়ে যেভাবেই হোক আম্মু, শৈলীকেই আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে চেয়েছি এবং তাকেই পেয়েছি, তাই এই সম্পর্কটাকে নিয়ে আমার এক বিন্দুও সন্দেহ নেই। এবং তুমি জানো আমি আমার কথায় কখনো হেরফের করি না। এবার মিহরান স্তব্ধ হয়ে যাওয়া আফিয়ার থেকে দৃষ্টি সরিয়ে তা নিবন্ধ করে সামনে বসা ওর খালা আর ফুফুর দিকে গাহিম করা শীতল কণ্ঠে বাক্যগুলো উচ্চারণ করেও, এতক্ষণ আপনারা বলেছেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে চুপ থেকেছি, কিছু বলিনি। তবে এখন আমি কিছু কথা বলবো। মিহরানের একদম শ্বাস নেওয়াটা যেন নিশা তার আসিয়ার গলায় আটকায়। শৈলী বৈধ রূপে আমার স্ত্রী এবং ওকে আমি সম্পূর্ণভাবে গ্রহণ করেছি। ওর ভূত বর্তমান আমার জানা আছে। সেই রাতে ওর সাথে কি হয়েছিল এবং কি হতে পারত সেগুলোর ব্যাপারেও আমি অবগত। তাই পৃথিবী অথবা সমাজকে কি বলল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আজ ওর পাশে আমি যেভাবে দাঁড়িয়েছি ভবিষ্যতেও সেভাবেই থাকবো ইনশাআল্লাহ। এই নিয়ে কাউকেই চিন্তা করতে হবে না। তাই আপনারা অহেতুক এই সব আলোচনায় বসবেন না। অবশেষে মিহরান তাকায় ওর বাবার দিকে। বাবুল সাহেবের চেহারা থেকে ঠিকরে বের হয়ে আসা গর্বিত হাসিটা দেখে কোমল স্বরে ডাক দেয় ও, বাবা, সবাইকে বিয়ের আলোচনা করার জন্য ডেকেছ, সেটা করে নিজের ঘরের মেজ বউকে বরণ করার প্রস্তুতি নাও। মুখ থেকে আর একটা বাক্য না উচ্চারণ করে মিহরান হলরুম ছেড়ে বের হয়ে গেল। পেছনে রেখে গেল একদম শীতল এক পরিবেশ। নিশুতি রাত। গত দুদিন ধরেই বেশ বাতাস বইছে, সাথে কেমন থম মেরে থাকা এক আবহাওয়া। ঝড় আসার আগাম বার্তা যেন। বাইরের এরকম বৈরী পরিবেশটা যেন শৈলীর মনের প্রতিফলন দিচ্ছে। ওর মনের আকাশও যে আজ একদম উতলা, অস্থির। মায়ের মুখ থেকে বের হওয়া সেই সর্বনাশা বাক্য কানে এখনো ঝংকার তুলছে শৈলীর। মিহরানের সাথে ওর বিয়েটা মানেন না তিনি। চিন্তায় আসতেই আবার কেঁপে উঠল ও। আপনাতেই চোখ খিচে বন্ধ করে ফেলে। আবার দু ফোঁটা জল গড়ায়। সন্ধ্যা থেকে এত কাদার পরেও এত পানি আসে কোথা থেকে তাই বুঝতে পারে নাও। মিহরানের চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে শৈলীর। ওর তীক্ষ্ণ দৃষ্টি যেন এই মুহূর্তেও স্পষ্ট ওর দিকে ফেরানো। কি নেশালো সেই অক্ষিযুগল, কি নেশালো সেই অক্ষিযুগলের মালিক। সত্যি মিহরান এই কদিনে শৈলীর নেশাতে রূপান্তরিত হয়েছে। মানুষটাকে গভীরভাবে অনুভব করতে শিখে গিয়েছে। হয়তো সম্পর্কর শুরুটাই বৈধভাবে ছিল বলেই এতটা আগাতে পেরেছে ও। কিন্তু এখন তো আর পেছানো সম্ভব না, একেবারেই না। মিহরানকে ছাড়া এক মুহূর্তও জীবন চালানো সম্ভব না শৈলীর। শৈলী বিচলিত হয়, খাট ছাড়ে, মায়ের সাথে কথা বলার জন্য আগায়। যেভাবেই হোক মাকে ও বোঝাবেই।
মা কেন এমন সিদ্ধান্ত নিলেন সেটাও জানে না, তবে সিদ্ধান্তটা যে ভুল সেটা মাকে বলতে হবে। ওনার মুখের কথা ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করতে হবে, মানাতে হবে ওনাকে, তা যেভাবেই হোক। নব খোলার জন্য হাত দিতে যাওয়ার আগেই অপর পাশ দিয়ে দরজাটা খুলে যায়। শৈলী পিছাতেই দেখে বাইরে থেকে নিপুণ ঢুকছে। বড় বোনের রক্তিম আঁখি, এলোমেলো চুল দেখে বিচলিত হয়ে কাছে আসে। আরে আপি, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এভাবে কেউ ভেঙে পড়ে? আমি কিছুক্ষণের জন্য বাইরে গেলাম, তুমি আবার কান্না শুরু করছো। শৈলী আর পারে না, ঝাঁপিয়ে পড়ে বোনের কাঁধে হাউমাউ করে কেঁদে ওঠে। আম্মুর কি হইছে নিপুণ? আম্মু কেন এমন অলক্ষিনী কথা বলল? বল না। আমাদের সম্পর্ক কেন মেনে নিবেন না তিনি? কি সমস্যা? কি সমস্যা? নিপুণ বোনকে আগলে নিল নিজের মাঝে। একবার দুদিক থেকে পেঁচিয়ে জোরে একটা আলিঙ্গন করল, তারপর নিজের থেকে সরিয়ে সামনে নিয়ে আসলো। শৈলীর চোখের পানি মুছতে মুছতে বলল, আপি তুমি একটু সামলাও নিজেকে। আম্মুর কি হইছে তা কিছুটা মনে হয় আমি জানতে পারছি। চলো খাটে বসো, আমি সব বলছি। শৈলী নিপুণের কথা মতন খাটে যেয়ে বসল। উৎসুক চোখে বোনকে ওর পাশে বসতে দেখল। নিপুণ শৈলীর দিকে তাকিয়ে কথা শুরু করে, আজকে মিহরান ভাইয়াদের বাসায় একটু বাকবিতণ্ডা হয়েছে তোমাদের বিয়ের ব্যাপার নিয়ে। আমার মনে হচ্ছে আম্মু হয়তো কোনোভাবে সেটা শুনে ফেলেছে। শৈলীর ভ্রু জোড়া কুঁচকে যায়। কি হয়েছে ওখানে? আর তোকে এটা কে বলল? মাহিরা আপুর সাথে এতক্ষণ কথা হচ্ছিল আমার। আপুই জানালো সব। শৈলী সাথে সাথে খাটের আশপাশে উন্মাদের মতন নিজের ফোন খোঁজে। সেটা পেতেই কোনো কাল বিলম্ব না করে কল করে মাহিরাকে। 2 রিং এই অপর পাশে রিসিভ হয়। হ্যালো ভাবিজান, কি অবস্থা আপনার? ফাইজলামি বন্ধ কর মাহি, আগে বল আজ বাসায় কি হয়েছে? নিপুণ বলল, হমম, আজকে তোদের বিয়ে নিয়ে বাসায় খালা ফুফুদের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে। বুঝিসই তো এই বিষয়টা খুব সোজাও না সবার জন্য মেনে নেওয়া। শৈলীর ভেতরটা আশঙ্কার গভীর খাদে ডুবে যায়। এতক্ষণ নিজের মাকে নিয়েই টেনশনে বেহাল ছিল ও, এখন আবার ওই পরিবারেও ঝামেলা, কি হবে এখন? শৈলী আছিস? হ্যালো, বল। কিন্তু আজকে যেই ফিল্মি কাণ্ডকারখানা বাসায় হলো রে, আমি তো পুরাই টাসকিত। শৈলী মাহিরার কথা বোঝে না, ক্লান্ত স্বরে বলে ওঠে, কি বলিস? মাহিরার উত্তেজিত কণ্ঠ শোনা যায়, আমার বলা রাখ। আগে তুই আমাকে বল আমার ভাইকে এরকম পাগল করলি কবে রে তুই? তোর সাথে তো সবসময়ই থেকেছি, কই কখনো তো এটা বুঝিনি। শৈলী অধৈর্য হয়, মাহি আমার এই সব একদম ভালো লাগছে না রে। যা বলবি সরাসরি বল প্লিজ। কি হইছে? তাহলে শোন। গন্ডগোল তো লেগেছিলই, কিন্তু সন্ধ্যায় মিহরান ভাইয়া এসে প্রতিটা মুখে পার্মানেন্ট তালা লাগিয়ে দিয়েছে। এরপর মাহিরা বিস্তারিত সব শৈলীকে জানায়। মিহরানের বলা কথাগুলো শুনে আজ সন্ধ্যা থেকে এই পর্যন্ত সময়ে এই প্রথম শৈলীর ঠোঁটে হাসি ভাঙে। লজ্জায় মুখ ডোবায় ও নিচে, তবে মনের ভেতর গর্বে ভরে যায়। মানুষটা এভাবে ওর জন্য সবার সাথে তর্কে জড়িয়েছে। আসলেই কি ও নিজেও মানুষটার কাছে এতটা আপন হয়ে গিয়েছে? তাই তো মনে হচ্ছে। মাহিরা সব কথা শেষ করে বলল, তো এই হইল পুরো কাহিনী ম্যাডাম। শোন, এইদিকে এখন সব ঠিক আছে। ভাইয়া চলে যাওয়ার পর আব্বু আর বড় ভাইয়া মিলে ছোট খালা আর ছোট ফুফুকে অনেক কিছু বলেছে। বেশ ভালো দোজ দিয়েছে। আমি তো জানি ছোট খালার ভেতর ভেতর মন কেন পুড়ছে। নিজের মেয়েকে ভাইয়ার সাথে বিয়ে দিতে পারল না তো তাই। সে যাই হোক, বড় ফুফুও শেষ পর্যন্ত রাজি। তো আর কোনো সমস্যা নেই, তুই নিশ্চিন্তে থাক। শৈলীর হাসি আবার মুছে গেল। কেমনে নিশ্চিন্তে থাকি বল মাহি? এখানে আম্মু হঠাৎ বেঁকে বসেছেন, ওনাকে কিভাবে বোঝাই?
একসাথে এত টেনশন নিস না দোস্ত, শরীর খারাপ করবে। এইখানে তো সব ঠিক হলো, তোদের ওদিকেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তুই কান্নাকাটি বন্ধ করে রেস্ট নে। আরো দুই একটা কথা বলে শৈলী ফোন রাখে। মনটা দুই ভাগে বিভক্ত এখন। একদিকে মায়ের আশঙ্কা তো আরেকদিকে মিহরানের অভিব্যক্তি জানার উল্লাস। হঠাৎ শৈলী তৎপর হয়। মনটা আনচান করে ওঠে নিজের অর্ধাঙ্গের সাক্ষাতের জন্য। সাথে সাথেই খাট ছাড়েও কোনোমতে পায়ে স্যান্ডেল গলিয়ে দৌড় দেয় দরজার কাছে। নিপুণ কিছু বুঝে ওঠার আগেই শৈলী রুমের বাইরে হারিয়ে যায়। মালিহা নিজের রুমে বসে নিজের চিন্তায় মগ্ন। একটু আগে কথা হয়েছে তুরিনের মায়ের সাথে। বান্ধবীর খোঁজ নিয়ে জানতে পেরেছে গতকালের পর আর জ্ঞান না হারালেও মেয়ের শরীরের কোনো উন্নতি হয়নি। হবেই বা কেমনে? উন্নতির জন্য খাওয়া দাওয়া করা লাগে, শরীরকে চনমনে বানানোর ইচ্ছা শক্তি থাকতে হয়। কিন্তু এগুলোর একটাও নাকি তুরিন করছে না। একদম চোখ মেরে নাকি বসে থাকে সারাক্ষণ। মিসেস দিলারা মেয়ের হাবভাব কিছুই বুঝতে পারছেন না। কি হলো হঠাৎ সেটাও ওনার ধারণার বাইরে। মালিহাকে জিজ্ঞেস করেছিলেন কিন্তু মালিহাকে বলেছে ও কিছু জানে না। আসলে মালিহা জানে। জানবে না কেন? কিন্তু বলবে কি তুরিনের মা কে? এটাই যে উনার মেয়ে ওর ভাইয়ের হঠাৎ বিয়ের খবর শুনে এরকম শোক মোডে চলে গিয়েছে। এটা বলা যায় সম্ভব। তুরিনের জন্য মায়া লাগে আসলে মালিহার। মেয়েটার ভালোবাসাটা সত্য ছিল, কিন্তু সেটা নিয়তির সাথে পেরে উঠে পারল না। মিহরান ভাই ছিল না ওর ভাগ্যে, শৈলীর ভাগ্যে ছিল। মালিহার চিন্তা এবার অন্যদিকে মোড় নেয়। শৈলী মেয়েটাকে ও খুব পছন্দ করে। মাহিরার মতন ওকে ছোট বোনের আদরের ভাগিদার বানিয়েছে সব সময়। কিন্তু নিজের মেজ ভাইয়ের বউ হিসেবে কল্পনাতেও আনেনিও। কিন্তু আজ সেটাই সত্য। মালিহা চিন্তায় পড়ে। ওর কি এই সত্যটা সাবলীলভাবে মেনে নেওয়া উচিত? বোন হিসেবে অবশ্যই। ভাই যেখানে খুশি সেখানে ওর আপত্তি করার কিছুই নেই। কিন্তু বান্ধবী হিসেবে সেটা চিন্তা করলে তো আবার পাল্টে যায় পুরো ছক। মালিহার মাথা ধরে যায়। ধুর, এত প্যাচ কেন লাইফে? অফ। এক নিঃশ্বাসে শৈলী সিঁড়ি বেয়ে ওপর তলায় ওঠে। ছাদে তখন উত্তাল হাওয়ার উন্মাদনা চলছে, ঠিক যেন শৈলীর মনের মতন। ও দৌড়ে যেয়ে মিহরানের রুমের দরজায় জোরে জোরে নক করে। কয়েকবার করে। ভেতর থেকে নড়াচড়ার আওয়াজ পাওয়ার পরও থামে না ওর ধাক্কানো। কি ব্যাপার? কে এতবার নক? মিহরান দরজা খুলে কথা শেষও করতে পারে না, তার আগেই কারো গভীর আলিঙ্গনে নিজেকে জড়িত পায়। তীব্র বেগে ঘটনা ঘটায় ও পিছিয়ে পড়ে এক কদম। তবে আপনাতেই দুহাত উঠে পেঁচিয়ে নেয় তাকে জড়িয়ে রাখা মানুষটাকে। মিহরান একবার নিচে তাকায়। শৈলীর কান্নার দমক বাইরের উত্তাল হাওয়ার আওয়াজকেও ছাপিয়ে গিয়েছে। মিহরান তারপর সামনে তাকায় আকাশের দিকে। সেই আলিঙ্গনরত অবস্থাতেই ও শৈলীকে নিয়ে পিছপা হয়ে ভেতরে ঢুকে। তারপর এক হাত বাড়িয়ে লাগিয়ে দেয় দরজা। মুহূর্তেই বাইরের সব শব্দ থমকে যায়, শুধু এক চাপা কান্নার আওয়াজ ছাড়া। শৈলী মিহরানকে ঝাপটে ধরেছে। যতটা শক্তি আছে ওর মাঝে বোধহয় সব প্রয়োগ করেছে মেয়েটা। এতে একটু হলেও মিহরান ব্যথা পাচ্ছে। কিন্তু ওটু শব্দ করল না। বরং পরম যত্নে নিজের স্ত্রীর মাথায় একটা হাত বুলিয়ে ওর চুলের মাঝে ঠোঁট ডুবাল। শৈলী এক ডাকেই আহ্লাদে যেন গলে পড়ে মেয়েটা। কান্না আরো জোরে বাড়ে। শৈলী আগে কান্না থামাও। এভাবে কাঁদবা না। দেখি দেখি। মিহরান শৈলীর মুখটা এবার তুলে আনে নিজের দিকে। এলোমেলো চুলে চোখের পানি দিয়ে ভেজা রমণীকে মন ভরে দেখে একবার। তারপর বুড়ো আঙ্গুল দিয়ে দু চোখ মুছে দেয়। এত কান্না কিসের জন্য বলো তো? তোমার বর তোমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে পালিয়ে গিয়েছে নাকি? হমম। মিহরানের দুষ্টামি তক্ষুনি ধরতে পারলেও শৈলীর মুখে হাসি ফুটল না।
কান্না থামলেও হেঁচকি দিতে লাগলো অবিরত। মিহরান তা দেখে ওকে এক পাশ দিয়ে আগলে নিয়ে ওর খাটে এনে বসায়। শৈলীর পায়ে যেন কোনো বল নেই, মিহরান যেভাবে টানল সেভাবেই গেল ও। শৈলীকে বসিয়ে মিহরান কাউন্টারের পিছে রাখা ছোট ফ্রিজ থেকে এক বোতল পানি আনল। শৈলীর পাশে বসে নিজের বেডসাইড টেবিলে রাখা গ্লাসটাতে পানি ঢেলে এগিয়ে দেয় স্ত্রীর দিকে। শৈলী কোনোমতে গ্লাস টানায়, পানি এক ঢোকের মতন খেয়ে আবার ফিরিয়ে দেয়। মিহরান সেটা সরিয়ে রেখে আরেকটু কাছে ঘেঁষে ওর ডান হাত দিয়ে এক পাশ হয়ে জড়িয়ে ধরে। এবার বলো, তুমি কাঁদছো কেন? শৈলী ক্লান্ত ভঙ্গিতে নিজের মাথা মিহরানের বুকে এলিয়ে দেয়, আকুতি ভরা কণ্ঠে শুধায়, আপনি আমার আম্মুকে বোঝাবেন প্লিজ। মিহরান কপাল কুঁচকায়, মাকে কি বোঝাবো? যাতে আমাদের বিয়েটা সে না ভাঙে। মিহরান এবার একটু তৎপর হয়, মা আমাদের বিয়ে কেন ভাঙতে চাইবেন? কি হয়েছে আমাকে খুলে বলো শৈলী। শৈলী মাথা ওঠায় ওপরে। মিহরানের মুখোমুখি পাশ ফিরে কান্নারত অবস্থায় বলে, আমি নিজেও সব জানি না, কিন্তু আজকে সন্ধ্যায় আম্মু আব্বুকে বলেছে যে তিনি আমাদের বিয়ে মানেন না। এটা যেন আব্বু ভেঙে দেয়। কি? কেন? জানি না, তবে নিপুণ বলল আপনাদের বাসায় সন্ধ্যায় আজ আমাদের বিয়ে নিয়ে যেই সমস্যা হয়েছে তা হয়তো আম্মু শুনে ফেলেছে। সেটা থেকেই প্লিজ প্লিজ আপনি আম্মুকে বোঝান যেন এই সিদ্ধান্ত তিনি বদলে ফেলেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, তুমি চাইলেও দেব না আমি আমাকে ছাড়া থাকতে। শৈলী চুপ হয়ে মিহরানের দিকে দৃষ্টি দেয়। কাছে আসে মিহরান, গলা খাদে নামায়, কারণ আমি নিজেও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেঁপে ওঠে শৈলী। ওর পাশে বসা নিরেট মুখের পুরুষটার মাতাল করা কণ্ঠ ওকে নেশায় ফেলে মুহূর্তে। ধীরে দু চোখের পলক নামিয়ে ফেলেও মিহরান নিজের ডান হাত শৈলীর কাঁধ থেকে নামিয়ে কোমরে রাখে। আস্তে তবে শক্ত হাতে মিশিয়ে দেয় ওর ছোট্ট শরীরটা নিজের সাথে। সংকীর্ণ শৈলীর কানে ঠোঁট নামায়, আমি তোমার স্বামী শৈলী, তুমি আমার স্ত্রী। আমরা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে নেই যা নিয়ে অন্য কেউ কোনো নির্ণয় নেওয়ার ক্ষমতা রাখে। তা সেই মানুষটা যত কাছেরই হোক না কেন, আমরা না চাইলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। এখন তুমি বলো, তুমি কি আমার থেকে আলাদা হতে চাও? সাথে সাথেই ডানে বামে মাথা নেড়ে শৈলী নিজের মতামত জানায়, সম্ভবই না এই মানুষটার থেকে আলাদা হওয়া ওর। মিহরান তুষ্ট হয়, ঠোঁটে দুই কোণা একটু ভেঙে বলে, তাহলে নিশ্চিন্তে থাকো, কেউ আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারবে না। ইটস আ প্রমিস। দরকার পড়লে আমি নিজে মায়ের সাথে কথা বলবো। ওনাকে নিয়ে চিন্তা করার তোমার কোনো দরকার নেই। শৈলীর মনটা তক্ষণই শান্ত হয়ে যায়। এই আশ্বাসটারই বোধহয় দরকার ছিল ওর। তাই তো কিছুক্ষণ আগের কান্না, আতঙ্ক, ভয়, আশঙ্কা মুহূর্তেই দূর হয়ে গেল। সেখানে এসে ডানা ঝাপটে বসল এক রাস প্রশান্তি। আস্তে ধীরে ও তাকায় মিহরানের পানে। এরপর আপনাতেই উঠে যায় ওর হাত মিহরানের গালে। অমসৃণ ত্বকে আঙুল বোলায়ও। মিহরানের ওর ওপর টিকে থাকা তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে চোখ পড়ে। কি হলো সেই মুহূর্তে তা জানা নেই, তবে শৈলী নিজেই আগায় সামনে। মিহরানের পুরু ওষ্ঠে প্রথমে নিজের আঙ্গুল বুলিয়ে এরপর সেথায় নিজের অধর ডোবায়। এতটা সাহস, এতটা আকুলতা কোথা থেকে সঞ্চয় হলো শৈলীর সেটা গণনা করার সময় নেই। সে তো তার স্বামীকে ভালোবাসতে ব্যস্ত, তার থেকে ভালোবাসা নিতে ব্যস্ত। কারণ মিহরান নিজেও তখন শৈলীর আবেশে নিমজ্জিত। আজ সমস্ত নিয়ন্ত্রণকে বিসর্জন দিয়ে স্ত্রীর কাছে নিজেকে সমর্পণ করল মিহরান। হয়তো শৈলীর অনুভূতিও ছিল সমতুল্য। নয়তো মিহরান ওকে খাটে শোয়াতেই ও বাধা দিত, নয়তো মিহরানের আরও ঘনিষ্ঠভাবে কাছে আসাতে ও নিজের দুহাত দিয়ে মিহরানের শক্ত পেটানো পিঠকে জড়িয়ে ধরতে পারত না।
পারত না সহ্য করতে মিহরানের হাতটাকে যাওয়ার কাপড় ভেদ করে নগ্ন কোমরের ভাঁজে গলিয়ে বেসামাল স্পর্শে লিপ্ত হয়েছে। সরিয়ে দিত মিহরানকে যখন ওর ওষ্ঠশৈলীর মুখের প্রতিটা অংশ ছুঁয়ে গলার ভাঁজে নেমেছে। ও এগুলো কিছুই সহ্য করত না যদি নাও চাইত। কিন্তু শৈলী চেয়েছে স্বামীর এইটুকুন ভালোবাসা। সকালে মাহিরা রেডি হয়ে মেহরাবের রুমের দরজায় জোরে একটা থাবড় দিয়ে ডাইনিংয়ে চলে আসে। মেজ ভাই ছাড়া বাকি বড়দের টেবিলে দেখতে পায়। একটা টোস্ট হাতে নিয়ে বসতে বসতে মাকে প্রশ্ন করে, আম্মু মেজ ভাইয়ের কথায় যাবে না ভার্সিটি? আফিয়া কাজ করতে করতেই মুখ খোলেন। সকালে ফোন দিয়ে বলল একটু শরীর খারাপ লাগছে, আরেকটু ঘুমাবে, নাস্তা নাও করতে পারে, তবে ভার্সিটি যাবে তাই তোরা দেরি করিস না। মাহিরা কাঁধ উঁচিয়ে সম্মতি জানায়। এরপর মেহরাব আসলে নাস্তা সেরে বের হয় বাসা থেকে। লিফটের দরজায় গিয়ে শৈলীদের বাসায় নক করবে ভেবেও করে না। এখনো আন্টিকে নিয়ে বিষয়গুলো সেন্সিটিভ আছে, তাই এই মুহূর্তে মিহরানদের পরিবারের কেউ বাসায় না গেলেই ভালো। এই ভেবে মাহিরা শৈলীকে কল দিল। অপর পাশ থেকে 3 বার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যাঁ সই। মাহি আপু, আমি নিপুণ। ও নিপুণ? শৈলী কই রে? যাবে না ভার্সিটি? আপু, আপি পড়ে পড়ে ঘুমাচ্ছে, বলছে পড়ে যাবে ভার্সিটি। মাহিরা বেশ অবাক হয় মনে মনে। আজ এই জামাই বউ এর আবার কি হলো? দুইটারই এত ঘুম পায় কেন? ওপরে ভাইয়া দেরিতে উঠল, নিচে এই ম্যাডাম পড়ে পড়ে ঘুমাচ্ছেন। শৈলীকে আর না ঘেটে মাহিরা নিপুণের সাথে কিছুক্ষণ কথা বলে লিফটে উঠে পড়ল। নিচে নেমে মিহরানকে দেখতে পেল গাড়ির সামনে। অফিসের জন্য পুরো ফিটফাট হয়ে তৈরি হলেও ওর ঘুমন্ত চোখ দুটো মনে হয় আড়াল করা সম্ভব হয়নি। হালকা পাতলা হাইও তুলছে। ছোট ভাই বোনকে দেখে নড়েচড়ে দাঁড়ায়, তবে পরক্ষণেই ভ্রু কুঁচকায়। মাহিরা কাছে আসতেই ওর পেছনে লিফটের দিকে তাকায় মিহরান। ভাইয়ের চোখ কাকে খুঁজছে তা বুঝতে মাহিরার অসুবিধা হয় না। ও ঠোঁট টিপে হেসে দেয়। একসময় মিহরান আর না পেরে বলেই ফেলে, ও আসবে না। মাহিরা চোখে মুখে দুষ্টুমি খেলে। কে ভাইয়া? কার কথা বলছো? মিহরান সরু চোখে বোনের দিকে তাকায়। বুঝছিস না? তোর বান্ধবীর কথা বলছি। ও কোথায়? এবার মাহিরা হেসে ফেলে। তোমার বউ এখনো ঘুমাচ্ছে, শরীর খারাপ মনে হয়, পরে আসবে ও। মিহরানের উত্তরটা শুনে চেহারায় রহস্যময়ী বাঁকা হাসি ওঠে। থাক, ওকে ডিস্টার্ব করার দরকার নেই, রেস্ট নিক। তোরা গাড়িতে ওঠ। মাহিরা ভাইয়ের এই হঠাৎ কনসার্নের কারণ কিছুই বুঝল না। স্বামী নিজের স্ত্রীকে নিয়ে চিন্তিত হওয়া স্বাভাবিক ভেবেই আর মাথা ঘামাল না। শৈলীর ঘুম ভাঙতে ভাঙতে সকাল 10:30। ক্লান্ত চোখ দুটো অনেক কষ্টে খোলেও। সাদা পর্দার পানেই দৃষ্টি যায় প্রথম। প্রজেক্টরের ছবির মতন সাথে সাথেই রাতের দৃশ্যগুলো ভেসে ওঠে অক্ষিপটে। হোঁচট খেয়ে ঘুম পালায় চোখ থেকে। এক একটা মুহূর্ত মনে পড়তেই শৈলীর পুরো শরীর পড়তে পড়তে কেঁপে ওঠে। কাঁপতে থাকা দুহাত চোখের সামনে টানেও। এই হাত দুটোই কাল ওর কোনো কথা মানেনি। স্বার্থপরের মতো শুধু স্বামীর ভালোবাসায় লিপ্ত থেকেছে। একটুকুন ছাড় দেয়নি মিহরানের থেকে আদর কুড়ানোর বেলায়। আর মিহরান, উনিও কি খুব সামলেছিলেন নিজেকে? একদমই না, বরং শৈলীকে আরও লোভ দেখিয়েছেন ভালোবাসার। এত গম্ভীর স্থির একজন মানুষও যে নিজের একেবারেই একান্ত মুহূর্তে এতটা অস্থির হয়ে যেতে পারে তা গত রাতের সেই প্রেমময় ক্ষণে মিহরানকে দেখলে বোঝা যেত। শৈলী তা অনুভব করেছে, গভীরভাবে অনুভব করেছে। বাতাসে পর্দা নড়ে ওঠাতে শৈলী বাস্তবে ফেরে। খাটে উঠে বসতে গিয়ে আপনাতেই হাত পেটে চলে যায়। বসার সময় টান পড়াতে বসে ব্যথা এখনো আছে, তবে সেটা সামান্য। শৈলীর লজ্জায় মুখ রেঙ্গে ওঠে। ওদের মুহূর্তের ইতিক্ষণে শৈলীর বেশ শরীর খারাপ হয়েছিল।
মানসিক চাপে তো আগেই নিমজ্জিত ছিল ও। তার সাথে বিনা কোনো প্রস্তুতিতে এত বড় পদক্ষেপ ওর মনকে পাখির ডানায় মেলে উড়ালেও ওর শরীরের জন্য ভারটা নেওয়া কষ্টকর হয়েছিল। সেই ক্লান্তিক্ষণেও স্বামীকে ওকে নিয়ে চিন্তিত হতে দেখেছিল ও। মিহরান প্রায় জ্ঞান হারানো শৈলীকে নিজের বুকের মাঝে আগলে রেখেছিল। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে মেডিসিনের বাক্স বের করে প্রথমেই একটা ব্যথার ও গ্যাসের ঔষধ খাইয়ে দিয়েছিল। এরপর ওকে শুইয়ে দিয়ে নিজেই পাশে হেলান দিয়ে শুয়ে ওর মাথায় ক্রমাগত বিলি কেটেছিল। শৈলী এরপর কখন ঘুমিয়ে পড়েছিল সেটা খেয়াল করেনি। সেই ঘুম ভেঙেছিল ওর ফজরের আজানের সময়। কথায় আছে বুঝতে একটু সময় লাগলেও তাড়াতাড়ি নিজেকে সামলেছিল। মিহরান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। শৈলী একদিক দিয়ে খুশি হয়েছিল। মিহরানের চোখে তাকানোর মতন অবস্থা আর নেই, ওর লজ্জা দিয়েই মৃত্যু হতো। কোনোমতে নিজেকে গুছিয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে এসেছিল ও। নিপুণ আগেই মেসেজ করে রেখেছিল যে দরজা খোলা থাকবে ভেতর থেকে, তাই নিজেদের বাসায় ঢুকতেও সমস্যা হয়নি। পা টিপে টিপে ঢুকে এক নিঃশ্বাসে নিজের রুমে পৌঁছেছিল। গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর ঘুমাতে গিয়েছিল। শৈলী এখন খাট ছাড়ে। মাহিরারা নিশ্চয়ই আগেই ভার্সিটি চলে গিয়েছে। এক দিক দিয়ে এটাও ভালো, মিহরানের সামনে যেতে হবে না। তবে আজ ওনার ক্লাস আছে, তখন তো সামনে পড়তেই হবে। আচ্ছা, তখনেরটা তখন দেখবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়া উচিত। প্রথম ক্লাস তো মিস গেলি, দ্বিতীয়টাও ধরতে পারবে না। রেহানা গতকালের পর ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খাট থেকে ওঠা দায় হয়েছে তার। প্রেশার বাড়ল কি না আবার কে জানে। সকালে আকলিমা কাজে এসেছিল। ম্যাডামের এই অবস্থা দেখে গিয়েছে। রাস্তায় দেখা আলিয়ার সাথে। ওর কাছ থেকেই আলিয়া রেহানার খবর জানতে পারে। বাসায় এসে আফিয়াকে বিষয়টা জানাতেই আফিয়া ভীষণ বিচলিত হয়ে পড়েন। সব কাজ ফেলে দৌড়ান পাশের বাড়ি। দরজা ভেড়ানোই ছিল, ঢুকেই ডাক লাগান, ভাবি, এই ভাবি, কই আপনি? বেডরুমে শোয়া রেহানা ডাক শুনে তৎপর হয়ে ওঠেন। ধরফরিয়ে বেডে বসার চেষ্টা করেন। ততক্ষণে আফিয়া রুম পর্যন্ত চলে এসেছেন। রেহানাকে এভাবে উঠতে দেখে তিনি জোরে পায়ে ভেতরে ঢোকেন। আরে ভাবি, করছেন কি? এইভাবে উঠছেন কেন? ভাবি, আপনি? আফিয়া ততক্ষণে রেহানার পাশে এসে ওনার কাঁধে হাত রেখে বসেছেন। আপনার শরীর এত খারাপ, তার ওপর বাসায় কেউ নেই। আমাদেরকে একটু জানাবেন না? এটা একটা কাজ করেছেন। রেহানা মাথা নিচু করে চুপ মেরে থাকেন। চোখের জলে গাল ভিজেছে আগেই, এখন মুখ নিচু করাই গড়িয়ে পড়ে কোলে। আফিয়া তা দেখে ভীষণ বিচলিত হয়ে পড়েন। রেহানা ভাবি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? রেহানা এবার আর থামান না নিজেকে। অঝর ধারায় পড়তে থাকা চোখের পানি নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। ভাবি, আমার শৈলী একদম খারাপ মেয়ে না। ওর মতন লক্ষ্মী মেয়ে পৃথিবীতে খুব কম হয় ভাবি, বিশ্বাস করেন। ও কোনো ভাবেও আপনার ছেলেকে কোনো জালে ফেলে বিয়ে করেনি। আমি জানি এটা ও কখনো করতে পারে না। নিজের শিক্ষার ওপর এইটুকু বিশ্বাস থাকবে না আমার? আমার মেয়েকে আমি ওভাবে কখনোই বড় করিনি। ও খারাপ মেয়ে না। বলতে বলতে কান্নার দমকে রীতিমতো হেঁচকি উঠে রেহানার। ওনার মুখ ফ্যাকাশে হয়ে যেতে দেখে আফিয়া আঁতকে ওঠেন। তাড়াতাড়ি ওনাকে শুইয়ে দিয়ে নিজের ফোন তোলেন হাতে। আজাদ সাহেবের নাম্বার আগেই ছিল। বুদ্ধি করে ফোন দেন তখনই। 2 রিংয়েই আজাদ সাহেব ফোন ধরেন। আসসালামু আলাইকুম আপা। কে? ভাই, আপনি জলদি বাসায় আসেন। ভাবি যেন কেমন করছে। বাসায় আসেন জলদি। শৈলী ক্যাম্পাসে পৌঁছতে পৌঁছতে দ্বিতীয় ক্লাসটাও মিস করে ফেলে। বান্ধবীরা ক্লাসেই আছে জেনে ওদেরকে আর ডিস্টার্ব করে না। মাহিরা, মেহরাবও ক্লাসেই হবে। থাক, এখন কাউকেই ফোন না দিক, বরং একা কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো যাক।
এই ভাবনা নিয়েই নির্জন করিডোর দিয়ে হাঁটতে থাকে শৈলী। পিকনিক থেকে আসার পর রিক নামক ব্যক্তিটির আর দেখা পায়নিও। ওর ছেলেদের দেখলেও ওরা শৈলীর সামনে আসে না। কী কারণে এত পরিবর্তন তা শৈলী জানে না, তবে এ নিয়ে ওর মাথা ব্যথাও নেই। জাহান্নামে যাক রিক, ওর কি? হঠাৎ শৈলীর মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। মিহরানের নাম দেখে হোঁচট খেয়ে দাঁড়িয়ে যায় ও। সাথে সাথে নর্মাল মুখ রক্তিম হয়। মেসেজটা খোলে শৈলী। তাতে লেখা, ওপরে তাকাও। শৈলী সাথে সাথেই উপরে তাকায়। 3 তলা থেকে 7 তলায় চোখ যায় ওর। মিহরানকে দেখতে পায় দুজন কলিগের সাথে দাঁড়ানো। বাকি দুজন কথা বললেও মিহরানের দৃষ্টি ওর দিকেই টিকানো। ওর মাঝে আটকে পড়ে 2 মুহূর্ত। হুট করেই শৈলীর সামনে গত রাতের কিছুক্ষণ ভেসে ওঠে। ততক্ষণাৎ চোখ নামিয়ে ফেলেও বুকের ভেতরে হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ, এমন অনুভব হয়। আবার কেঁপে ওঠে ও মেসেজের টোনে, এক্ষুনি আমার কেবিনে আসো। শৈলীর চোখ বড় হয়ে যায়। এই লোকটা কেন ডাকছে ওকে, তাও আবার ওনার কেবিনে? ওনার সামনে আজ পড়ারই ইচ্ছা ছিল না, যেখানে সেখানে ক্যাম্পাসে এসেই প্রথমে ওনার সাক্ষাৎ। একেই বোধহয় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। শৈলী করুণ চোখে ওপরে তাকায়, তবে আর মিহরানকে দেখতে পায় না। তার কলিগদের রেখে সে চলে গিয়েছে। মাহিরা আজ তুরিনের সাথে দেখা করতে গিয়েছে। বান্ধবীর পাশে বসে অনেকক্ষণ অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছে। দেখ তুরিন, এটা নিয়তির খেলা ছাড়া আর কিছুই না। মহান আল্লাহ ওপর থেকেই মানুষের জুটি বানিয়ে পাঠান। মিহরান ভাইয়ার জুটি বোধহয় শৈলী, তাই তো অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও তাদের বিয়েটা হয়েছে। নয়তো ভাইয়া আর ওর মাঝে আগে থেকে কোনো সম্পর্কই কিন্তু ছিল না। তাই দোস্ত, তোকে রিকোয়েস্ট করছি এই বিষয়টা এখানেই ছেড়ে দে। ভাইয়ার জন্য কষ্ট পেয়ে অহেতুক নিজের শরীর খারাপ করিস না। আন্টি আঙ্কেল তোকে নিয়ে অনেক চিন্তিত। শেষে তারাও অসুস্থ হয়ে যেতে পারেন এভাবে। তুই কি তাই চাস? বল। তুই এই সব বাদ দে বান্ধবী। ভাইয়াকে প্লিজ ভুলে যা। ইনশাআল্লাহ তোর জন্য আরো ভালো ছেলে আসবে, মেজো ভাইয়ার থেকেও অনেক ভালো। এমন আরো নানান কথা বলে মালিহা তুরিনকে। একসময় তুরিন নিজের পাথুরে অভিব্যক্তি থেকে বের হয়। মলিন একটা হাসি ছড়ে বান্ধবীকে। মাহিরা স্বস্তি পায়। ওঠ, তাড়াতাড়ি রেডি হ। আজ আমরা দুইজন ঘুরব, স্ট্রিট ফুড খাবো। চল চল। আমি ওয়াশরুম থেকে আসতেছি, তুই ওঠ ততক্ষণে। মালিহা উঠে চলে যেতেই তুরিন ওর হাত আগায় মালিহার ফোনের দিকে। চোরা চোখে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে তারপর আবার নিবন্ধ করে মোবাইলের দিকে। জিগরি দোস্তের ফোনের পাসওয়ার্ড আগেই মুখস্থ, তাই কাল বিলম্ব না করে ফোনটা খোলে। তারপর সোজা কন্ট্যাক্টস এজে অক্ষরে চলে আসে। কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে সেটা ঝটপট নিজের মোবাইলে টুকে নিল। তারপর বন্ধ করে আগের জায়গা রেখে দিল মালিহার মোবাইল। মনে মনে বলল, এইবার দেখাবো মজা। শৈলী চুপচাপ মাথা নিচু করে ওর ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি কর্নারে ঢোকে। আশপাশে পরিচিত সব টিচারদের দেখে ভীষণ ইতস্ততা বোধ করে ও। মনে হয় যেন বিশাল বড় চুরি করে সেটা লুকাতে ব্যস্ত। স্যার ম্যাডামদের সামনে ধরা পড়লেই সর্বনাশ। রাস্তায় রাকিব স্যারের সাথে দেখা। খবর কি শৈলী? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা আজ এখানে কেন? মানে মিহরান স্যারের কাছে এসেছিলাম। ও, তোমার স্যার কেবিনেই আছে, যাও। থ্যাংক ইউ স্যার। শৈলী দ্রুত সরে আসে ওখান থেকে। একদম মিহরানের কেবিনের সামনে এসে নিজের পাকে থামায়। একটা গভীর শ্বাস নিয়ে দরজায় টোকা দেয়। 2 টোকা দিতেই ভেতর থেকে নব ঘোরানোর আওয়াজ আসে। দরজা খুলতেই বিশাল দেহী মানুষটা তার পেটানো মেদহীন শরীরটা নিয়ে শৈলীর সামনে প্রকট হয়।
শৈলীর আপনাতেই মিহরানের চোখে চোখ পড়ে, কিন্তু তাড়াতাড়ি আবার সেটা সরিয়ে নেয় সে। মিহরান নিঃশব্দে একপাশে সরে ওকে রুমে ঢোকার জায়গা করে দেয়। শৈলী পা টিপে ভেতরে আসে। পেছনে দরজা বন্ধ করার শব্দ পায়ও। এমনকি স্তব্ধতার মাঝে নবের লোক টেপার শব্দও কানে ঝংকার তলে। শুকনো ঢোক দিলে শৈলী ব্যাগের হাতল ঝাপটে ধরে কাঁচুমাচু হয়ে দাঁড়ায়। মিহরান দরজা বন্ধ করে শৈলীর কাছে আসে। প্যান্টের এক পকেটে হাত ঢুকিয়ে স্ত্রীর পাশ ঘেঁষে দাঁড়ায়। ওর নিঃশ্বাস শৈলীর ঘাড় ছুঁতেই কেঁপে ওঠে মেয়েটা। মিহরান ছোট্ট করে হাসে। ব্যথা কমেছে। শৈলীর শরীর অসাড় হয়ে পড়ে। প্রথমেই এই প্রশ্ন, রাতটার কথাটা মনে করানো কি খুবই জরুরি? শৈলী আরও নুয়ে যায়। মাথাটা ওপর নিচ দুলিয়ে বোঝায় ব্যথা কমেছে। মিহরান বোধহয় বোঝে উত্তরটা, তাই পরের প্রশ্ন ছোড়ে, আমাকে ঘুম থেকে না ডেকে চলে গিয়েছিলা কেন? শৈলী ঠোঁট টিপে। এই উত্তর মাথা ঝাঁকিয়ে দেওয়ার মতন না, আবার মুখে বলার তো অবকাশই নেই। লজ্জায় সে তো এখন বাক হারা। মিহরান আচমকাই পেছনে থেকে শৈলীর কোমরে হাত দেয়। চোখ আপনাতেই বন্ধ হয়ে যাওয়া শৈলীকে নিজের দিকে ঘুরায়। পলক নামানো ছোটখাটো আননে নিজের স্ত্রীকে দেখে বড্ড আদুরে লাগে ওর। আলতো ঠোঁটে টুপ করে কপালে চুমু খায়। এতে চমকে শৈলী চোখ খোলে। অবাক দৃষ্টি নিক্ষেপ করে ওপরে। দেখে মিহরানের ঠোঁটের প্রশান্তির হাসি। লাজে আবার চোখ নোয়ায়ও। মিহরান এবার শৈলীর হাত ধরে নিজের ডেস্কে নিয়ে যায়। গেস্ট চেয়ার টেনে তাকায় ওর দিকে। বসো। শৈলী লক্ষ্মী মেয়ের মতন বসে যায়। ওকে ঠিকঠাক করে মিহরান নিজের চেয়ারে বসে। কিছুটা গম্ভীর টানে কথা চালায়। বাসায় গতকাল আমাদের বিয়ে নিয়ে ছোট ফুফু আর ছোট খালার সাথে একটু গন্ডগোল লেগেছিল। তবে সেটা শর্ট আউট হয়ে গিয়েছে তখনই। আমার আব্বু আম্মুও পুরো রাজি এই সম্পর্ক নিয়ে। এখন বাকি শুধু তোমার আম্মু। ভাবছি আজ তোমাদের বাসায় আমি যাব। মায়ের সাথে আলাদাভাবে কথা বলবো। তুমি কি মনে করো? শৈলী ভেতর ভেতর ভীষণ স্বস্তি অনুভব করে। গতকাল রাতে মিহরানের ভরসার হাত বাড়িয়ে দেওয়াতে ঠিক একই স্বস্তি অনুভব করেছিল ও। মৃদু হাসি দেয় এখন। আম্মু বোধহয় আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করছেন। হওয়ারই কথা অবশ্য। কিন্তু আমারও মনে হয় আপনি কথা বললে বিষয়টা ইসি হয়ে যাবে। মিহরান এতক্ষণ সামনে ঝুঁকে বসে কথা বলছিল, এখন পেছনে হেলান দেয়। কথা তো বলবই। তবে তুমি আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? আমাকে কি সারা জীবন গুরুজনদের মতন আপনি করে ডাকার প্ল্যান করেছ? শৈলী তবদা খায়। এই মুহূর্তে এই প্রশ্ন আসলে ও আশা করেনি। আপনি তো এটা নিয়ে আমাকে কিছু বলেননি আগে, তাই আমার ইচ্ছার অপেক্ষায় ছিল নাকি? শৈলী মাথা নামিয়ে চুপ থাকে। মিহরান হাসে। আমি চাই তুমি আমাকে তুমি বলো। আপনি শুনলে তোমার থেকে বেশি বড় বড় লাগে নিজেকে। শৈলীর এই মুহূর্তেও হঠাৎ কেন যেন দুষ্টুমি ভর করে। যা বাস্তব তা তো লাগবেই। আপনি তো বয়সে কত বড় আমার থেকে, তাই না? কি বললা? মিহরানকে চেয়ার থেকে উঠতে দেখে শৈলী ঝট করে দাঁড়িয়ে যায়। বাঘ যে খেপেছে বুঝতে দেরি নেই। এখন এখান থেকে না পালালেও শেষ। আমার ক্লাস আছে এখন, আমি যাই। বলেই শৈলী দৌড়ায়, কিন্তু দরজা পর্যন্ত আর যেতে পারে না। মিহরানের বাহুবন্ধনে নিমিষেই আবদ্ধ হতে হয় ওকে। ঘাবড়ে যায় রীতিমতো। মিহরান ওর দিকে বাঁকা চোখে তাকাতেই আকুতি করে ওঠে। আমার ক্লাস আছে, প্লিজ এখন ছাড়ুন না। তোমার ক্লাস আমার সাথেই আছে। শৈলী থমকে যায়। আসলেই তাই, এখন ওনারই ক্লাস। হায় হায়, কি জ্বালা। এখন কি বলবে ও? মিহরান অবশ্য ওকে এত চিন্তা করার সুযোগ দেয় না। কি বললা তখন? আবার বলো। কি বললাম? মনে পড়ছে না। আমার বড় হওয়া নিয়ে কি বললা? কিছু না, তাই না? এবার মিহরান শৈলীর কানের পাশে ঝুঁকে
বয়সে যে বড় স্বামী পেয়েছ সেটার সুখ নিশ্চয়ই গতকাল রাতে বুঝতে অসুবিধে হয়নি তোমার। হমম। কান দিয়ে ধোয়া বের হওয়া বাকি শৈলীর এতই তা গরম হয়ে গেল। মিহরানের বুকে জোরে ধাক্কা দিয়ে ওকে সরালো। মিহরানও হাসতে হাসতে ওকে ঢিল করল নিজ থাকে। আর শৈলীকে পায়কে এক দৌড়ে দরজা খুলে পোগার পার। তবে যাওয়ার আগে মিহরানকে বকতে ভুলল না। অসভ্য। এত কিছুর মাঝে ক্লাসের সময় প্রায় হয়ে যাওয়াতে শৈলী সোজা ক্লাসের দিকে দৌড়ায়। রুমে ঢুকে রুম ভর্তি স্টুডেন্টস দেখে ঠোঁট বাঁকায়। এই মানুষের ক্লাসে অ্যাটেন্ডেন্সের কমতি হয় না কখনো। ফাজিল মেয়েগুলা খালি আমার স্বামীর দিকে নজর দেয়। ইচ্ছা করে সবগুলার চোখ গেলে দেই। এই শৈলী কি বিড়বিড় করিস? শৈলী পেছনে ফিরতেই কেয়া আর প্রীতিকে দেখে। না কিছু না। তুই আজ ক্লাসে আসিসনি কেন? শরীরটা একটু খারাপ ছিল রে। তাই চল বসি। ওরা বসে কিছুক্ষণ গল্প করতেই রুমে মিহরানের আগমন ঘটে। ঠোঁটে ওর হাসি দেখে ক্লাসে মৃদু গুঞ্জন ওঠে। শৈলী স্পষ্ট পেছনে থেকে মেয়েদের চাপা খিলখিলানো আওয়াজ শুনতে পায়। দেখ দেখ স্যার হাসছে। ওয়াও, ওনার হাসিটা কি সুন্দর। আরো হ্যান্ডসাম লাগছে ওনাকে। মাই গুডনেস। শৈলী আর পারে না, আস্তে ঘুরে কঠিন নজরে পেছনে তাকায়। মেয়েগুলোর দিকে দৃষ্টি স্থির করে। স্যার লেকচার দিচ্ছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না। চুপ করো কথা। হতভম্ব হওয়া দুই মেয়েকে রেখে শৈলী ফিরে সামনে। কেয়া আর প্রীতিও ওর দিকে উৎসুক চোখে তাকায়। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে ওর হঠাৎ রেগে যাওয়ার কারণ। শৈলী মাথা নেড়ে বুঝিয়ে দেয় কিছু না। এত কিছুর মাঝে ও খেয়ালই করে না যে মিহরানের চোখে সব ধরা পড়েছে। ক্লাস শেষে মিহরানের একটা ছোট মিটিং আছে বলে শৈলী মাহিরাদের ও ক্যাম্পাসে ওয়েট করতে বলে। তাই ওখানেই ছোট একটা আড্ডার আসর বসে ওদের। মেহরাব অবশ্য স্বভাবসুলভ ভাবে খেলতে চলে যায়। ওর জায়গায় প্রীতি আর কেয়া যোগ দেয়। চারজন মাঠের ঘাসে একসাথ বসে নানান গল্প জুড়ে। এরই মাঝে শৈলী প্রীতির দিকে খেয়াল করে। প্রীতু, কি ব্যাপার রে? তুই মনে হয় একটু ওয়েট গেইন করেছিস। আরো কিউট লাগছে তোকে এখন। প্রীতি দীর্ঘশ্বাস ছাড়ে। আর বলিস না বান্ধবী। এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার মোটা হওয়াটা সবার চোখেই লাগছে। কিন্তু আমি কি করব বল? যে একগান বয়ফ্রেন্ড পেয়েছি সে মনে হয় মিশনে নেমেছে আমাকে আল্লাহ খাসি বানানোর জন্য। ডেইটে গেলেই আমাকে এত এত খাওয়ায় যে আমি কি বলি। এমন বয়ফ্রেন্ড শুনছিস কখনো যে বলে, তুমি যত পারো খাও, আমার তোমার ফিগার নিয়ে কোনো চিন্তা নেই। তুমি মোটা ঢোল হলেও আমি তোমাকে ভালবাসব। কেয়া এটা শুনে আফসোসের বাণী ছোড়ে। ইস, তুই কি লাকি দোস্ত, তোর বয়ফ্রেন্ড এই কথা বলে। আমাকে তো পিয়াল খালি বলে, তুমি মোটা হইও না, অনেক অসুখ বিসুখ ধরতে পারে। আমি তো আসল কথা বুঝি, অসুখের বাহানা পাও। আসল কথা, সে আমাকে স্লিম ফিগারে চায় সব সময়। সত্যি তুই অনেক লাকি রে প্রীতি, এরকম একটা ছেলে জুটছে তোর কপালে। হ্যাঁ প্রীতি, তুই আসলেই লাকি। ঠিক আমার বড় বোনটার মতন। ওর বয়ফ্রেন্ডও এরকম জানিস। আপুকে নাকি খুব খাওয়াতে পছন্দ করে। আপু তো ভীষণ রাগ করে ওনার ওপর, কিন্তু তাও নাকি ভাইয়া শোনে না। এত ভালো ছেলেরাও হয় আজকাল। এদের কথা চলতেই থাকে। কিন্তু শৈলী থমকে যায় এক জায়গায়। ওর খটকা আটকে যায় মস্তিষ্কে। এর আগেও মালিহা আপুর আর প্রীতির বয়ফ্রেন্ডদের মাঝে একটা মিল পেয়েছিল ও, যেটা একদমই কমন না। আজও এরকম দুষ্প্রাপ্য একটা মিল দেখা গেল দুজনের মাঝে। কেমন আজব কাকতালীয় ঘটনা না? শৈলীর কেন যেন ব্যাপারটা ভালো লাগে না। ও প্রীতিকে আরো কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু আগ বাড়ানোর আগেই মিহরানের কল আসে। হ্যালো, চলে আসো। আমি পার্কিংয়ে আছি। মেয়েদের আড্ডা ওখানেই ভেঙে যায়।
মনে ভার নিয়ে শৈলী সরে আসে ওখান থেকে। পরে ও প্রীতির সাথে বসবে এটা ভেবে নেয়। বাসার রাস্তায় ঢুকতেই মিহরানের কাছে ফোন আসে। বাবার ফোন দেখে অবাক হয়। গাড়ি স্লো করে কল রিসিভ করে। হ্যালো আব্বু, হোমহা আছে আমার সাথে, ওদের বাসায় আসবো এখন। আচ্ছা। ওপর পাশে কি কথা হয়েছে এটা না বুঝতে পারলেও এটা যে ওদেরকে নিয়ে কথা হয়েছে শৈলীর এটা ধরতে কষ্ট হয়নি। সাথে সাথেই টেনশনে পড়ে যায়ও। আতঙ্কিত চোখে মিহরানের দিকে তাকায়। ওর দৃষ্টি দেখে অল্প হাসে মিহরান। সান্ত্বনার হাত রাখে ওর হাতের ওপর। তোমাকে নিয়ে তোমার বাসায় যেতে বলা হয়েছে। বড়রা সবাই ওখানেই আছে। শোনার সাথে সাথেই শৈলীর বুক নেমে যায়। ভয়ঙ্কর পরিমাণে ভয় পায়ও। মিহরান ব্যাপারটা তখনই ধরতে পারে। পেছনে বসা একইভাবে ভয়ার্ত মাহিরাকে উদ্দেশ্য করে বলে, তুইও সাথে চল, শৈলীর পাশে থাকিস। মাহিরা নিঃশব্দে মাথা ওপর নিচ নামায়। ভেতরে ক্রমাগত সৃষ্টিকর্তাকে ডেকেই চলেছে, ইয়া আল্লাহ, এদের দুজনকে ঘিরে আজ নতুন কোনো নাটক সৃষ্টি হতে দিয়েন না। প্রায় 10 মিনিটের মাথায় মিহরান শৈলী আর মাহিরাকে নিয়ে শৈলীদের বাসায় আসলো। ড্রয়িং রুমে দুই পরিবারের বড়দের দেখে শৈলী একটু পিছায়। আরও ভয় পায় যখন দেখে আফিয়া উঠে আসছেন ওদের কাছে। আফিয়া মুখে চওড়া একটা হাসি পরে মিহরান শৈলীর সামনে এসে দাঁড়ান। মাথা হালকা নত শৈলীর মুখটাকে দুহাতে আগলে নিয়ে ওপরে তুলেন। এতদিন মনে মনে আমার মিহরানটার জন্য কত মেয়ের কথা চিন্তা করেছি। কে জানতো সেই লক্ষ্মী মেয়েটা একেবারে আমার পাশেই ছিল। বলেই টুপ করে শৈলীর কপালে একটা চুমু এঁকে দিলেন। শৈলীর হতবাক ভাবটা কাটতে না কাটতেই ওকে একপাশ দিয়ে জড়িয়ে ধরে আফিয়া রেহানার দিকে তাকালেন। রেহানা ভাবি, বিয়ে তো ওদের হয়েই গিয়েছে, আমার আর তরস সইছে না। আজই নিয়ে যাই আমার বৌমাকে। কি দিবেন না? আফিয়ার কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন। রেহানা চোখে চমক নিয়ে বললেন, আপনার বউ, নিয়ে গেলে নিয়ে যান, আমার আর কি আপত্তি থাকবে বলেন তো। দুই মায়ের কথা শুধু শৈলীর কানে ঢুকছে, কিন্তু মস্তিষ্কে পৌঁছতে বেশ সময় লাগছে। মাহিরা ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে এসে যখন নিজের উল্লাস প্রকাশ করল, তখন বুঝল শৈলী যে দুই পরিবার সব সমস্যা সমাধান করে ওদের সম্পর্ক মেনে নিয়েছে। বুঝে ওঠার প্রথম ক্ষণেই শৈলী ওপরে তাকায়। মিহরানের সন্তুষ্ট হাসি যা চোখ ছুঁয়েছে দেখে ও নিজেও একইভাবে হেসে ফেলে। অবশেষে হলো সব সমাধান। ওদের ভালোবাসা সফলতার শিখর ছুঁল। চলবে।